আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন আইন চালু করল আফগানি মোল্লারা। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। গাজা যুদ্ধে হামাস এবং ফিলিস্তিনি নির্যাতিতদের নিয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু। অবশেষে ইরান সরকারকে 10 দিনের আল্টিমেটাম দিল ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না করলে হামলা করবে যুক্তরাষ্ট্র। হঠাৎ যে কারণে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল, জানাবো এই এপিসোডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে তালেবানের নতুন দণ্ডবিধি। আফগানিস্তানে নতুন দণ্ডবিধি প্রকাশ করেছে দেশটির শাসক গোষ্ঠী তালেবান। এর মাধ্যমে দেশটির আইনে তাদের কঠোর ও বিতর্কিত কিছু প্রথা ও রীতিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ও অনুমোদন দেওয়া হয়েছে। এতে পারিবারিক সহিংসতাকে বৈধতা দেওয়া হয়েছে। হাড় না ভাঙা বা দৃশ্যমান জখম না হওয়া পর্যন্ত স্ত্রীকে মারধরের অনুমোদন দেওয়া হয়েছে। সন্তানের ক্ষেত্রেও একই সীমা বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। মানবাধিকার কর্মীদের মতে 90 পৃষ্ঠার এই দণ্ডবিধিতে বিশেষ করে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দাজাদা স্বাক্ষরিত এই আইনে অপরাধের শাস্তি নির্ধারণে সামাজিক অবস্থান ভেদে ভিন্নতা রাখা হয়েছে, যা কার্যত একটি শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। নতুন বিধিতে ধর্মীয় নেতাদের প্রায় আইনি দায় মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্নবিত্তদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে মানবাধিকার সংগঠনগুলি বলছে, আইনের কিছু ধারা নারীদের অবস্থানকে কার্যত দাসের সমপর্যায়ে নামিয়ে এনেছে। সেখানে স্বামী বা অভিভাবকদের স্ত্রী বা অধীনস্থদের ওপর বিবেচনাধীন শাস্তি হিসাবে প্রহারের সুযোগ রাখা হয়েছে। এই দণ্ডবিধির অনুলিপি আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে। অনেক নাগরিক প্রতিশোধের আশঙ্কায় এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, তালেবান আলাদাভাবে এমন নির্দেশনাও জারি করেছে যাতে নতুন আইন নিয়ে আলোচনা করাও অপরাধ হিসাবে গণ্য হয়। হামাস নিরস্ত্র না হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না, নেতানিয়াহু বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না। একই সময় ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা উপত্যকায় 2 বছরের যুদ্ধ বন্ধে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গঠিত এই বোর্ডের প্রথম বৈঠকে প্রায় 2 ডজন বিশ্ব নেতা ও সিনিয়র কর্মকর্তা অংশ নেন। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য $5 বিলিয়ন বেশি অঙ্গীকার ঘোষণা করবেন বলে ধারণা করা হয়। সেখানে অধিকাংশ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প গাজায় রিসর্ট উন্নয়নের প্রস্তাবও দিয়েছেন। এক সামরিক অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি যে গাজার নিরস্ত্রীকরণ ছাড়া গাজার পুনর্গঠন হবে না। ওয়াশিংটনের বৈঠকে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বলি কিভাবে চালু করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। বোর্ডের সামনে সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলির মধ্যে একটি হল ইসলামপন্থী আন্দোলন হামাসের ভবিষ্যৎ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লড়াই করা এই সংগঠনটি এখনও গাজায় প্রভাব বজায় রেখেছে। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের কেন্দ্রীয় দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার একটি প্রধান বিষয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এ বিষয়ে দৃঢ় অগ্রগতি হচ্ছে এবং হামাস অস্ত্র ত্যাগ করার জন্য চাপের মুখে রয়েছে। ইরানকে ট্রাম্প 10 দিনের আল্টিমেটাম, চুক্তি না করলে হামলা করবে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে তার আগামী 10 দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অর্থপূর্ণ চুক্তিতে পৌঁছতে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে, তবে আমরা হয়তো পরিস্থিতিকে আরও একটি ধাপ এগিয়ে নিতে বাধ্য হব। ট্রাম্প জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে খুব ভালো এবং ফলপ্রসূ বৈঠক করেছেন, তবে তিনি সতর্ক করেন, ইরানের সঙ্গে অর্থপূর্ণ চুক্তি করা ঐতিহাসিকভাবে সহজ নয়। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মিসাইল ও বিমান হামলা চালিয়েছিল, যার ফলে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। তবে পরে জানা যায় এসব হামলায় ইরানের খুব একটা ক্ষতি হয়নি। পারমাণবিক কর্মসূচি কিছুদিন ব্যাহত হলেও পুনরায় এটি শুরু করে।
করে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারি করার ব্যর্থ চেষ্টার ঘটনায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। এই রায়ের ফলে তিনি দেশটির গণতান্ত্রিক যুগে ইলেক্টেড প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে সর্বোচ্চ কারাদণ্ড পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার শাস্তি ৩ ধরনের হতে পারে: মৃত্যুদণ্ড, সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড বা বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছিল। তাদের যুক্তি ছিল পার্লামেন্ট ঘেরাও করতে সেনা মোতায়েন এবং ৬ ঘণ্টার সংকটকালে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করার চেষ্টা করে ইউন সাংবিধানিক শৃঙ্খলার ওপর গুরুতর আঘাত আনে। পুরো বিচার চলাকালীন ইউন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি এই তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তার ভাষ্য, তৎকালীন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি একটি অসাংবিধানিক পার্লামেন্টারীয় একনায়কতন্ত্র কায়েম করেছে, এ কথা নাগরিকদের জানাতেই তিনি সামরিক আইন জারি করেছিলেন। ইউন কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিরোধী দল বাজেট কাটছাট এবং অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তার সরকারকে পঙ্গু করে দিয়েছে। তার দাবি ছিল তিনি সীমিত কিছু সৈন্য এবং বেশিরভাগ নিরস্ত্র মোতায়েন করেছিলেন। পার্লামেন্ট দমন করার কোনো উদ্দেশ্য ছিল না। তার আইনজীবীরা বলেন, সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিপ্রায় ছিল না, কোনো দাঙ্গাও হয়নি। বিদ্রোহের ১৪ মাস পর এই রায় ঘোষণা করা হল। শতাধিক বছরের মধ্যে এটি ছিল দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারি করার ব্যর্থ চেষ্টার ঘটনায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। এই রায়ের ফলে তিনি দেশটির গণতান্ত্রিক যুগে ইলেক্টেড প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে সর্বোচ্চ কারাদণ্ড পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার শাস্তি ৩ ধরনের হতে পারে: মৃত্যুদণ্ড, সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড বা বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছিল। তাদের যুক্তি ছিল পার্লামেন্ট ঘেরাও করতে সেনা মোতায়েন এবং ৬ ঘণ্টার সংকটকালে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করার চেষ্টা করে ইউন সাংবিধানিক শৃঙ্খলার ওপর গুরুতর আঘাত আনে। পুরো বিচার চলাকালীন ইউন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি এই তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তার ভাষ্য, তৎকালীন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি একটি অসাংবিধানিক পার্লামেন্টারীয় একনায়কতন্ত্র কায়েম করেছে, এ কথা নাগরিকদের জানাতেই তিনি সামরিক আইন জারি করেছিলেন। ইউন কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিরোধী দল বাজেট কাটছাট এবং অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তার সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।